নমস্কার, চলে এসেছি আপনাদের ঠাকুর বাড়ির গল্প শোনাতে। আজকে বাইরে একটি অনুষ্ঠান ছিল, হঠাৎ মনে পড়লো আজ তো মঙ্গলবার, আজকে তো আপনাদের ঠাকুর বাড়ির গল্প শোনাবার দিন। তাই চলে এসেছি তাড়াহুড়ো করে, আর এই যে বসে পড়েছি আপনাদের গল্প কথায় ঠাকুর বাড়ি নিয়ে শোনাবো। এই গল্প কথায় ঠাকুর বাড়ি থেকে একটি নতুন কাহিনী, আর এই কাহিনীগুলিকে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন বিখ্যাত শিশু সাহিত্যিক গবেষক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে শোনাবো ঠাকুর বাড়ির এক বধূমাতার কাহিনী। আজকে শোনাবো আপনাদের প্রফুল্লময়ী দেবীর কথা। রবীন্দ্রনাথের এক দাদা বীরেন্দ্রনাথ, বীরেন্দ্রনাথের স্ত্রী প্রফুল্লময়ী। ঠাকুর বাড়ির এক বিষাদ প্রতিমা, বড় করুণ তার কাহিনী। শোনেন। ঠাকুর বাড়ির বিষাদ প্রতিমা। হুগলির বাঁশবেড়িয়াতে থাকতেন হরদেব চট্টোপাধ্যায়। হরদেবের সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথের ছিল ভালোবাসার বন্ধন, গভীর বন্ধুত্ব। মহর্ষি বাঁশবেড়িয়াতে বেড়াতেও গিয়েছিলেন। ব্যান্ডেল ছাড়িয়ে গঙ্গার পার্শ্ববর্তী এক মনোরম গ্রাম বাঁশবেড়িয়া, চারিদিকে সবুজের সমারোহ। ভ্রমণের উদ্দেশ্যে সেখানে গিয়ে পেলেন এক দুঃসংবাদ। বন্ধু হরদেবের পিতৃদেব প্রয়াত হয়েছে। হরদেবকে সান্ত্বনা দিয়ে ভ্রমণ সেরে ফিরে আসেননি। প্রকৃত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছিলেন, কর্তব্য পালন করেছেন। জোড়াসাঁকোয় ফিরেও সদ্য পিতৃহারা হরদেবের মলিন মুখটি মহর্ষি দেবের বারবারই মনে পড়ে গেছে। ভালোভাবে যাতে তার বন্ধুটি পিতৃদেবের শ্রাদ্ধাদি করতে পারে, সেজন্য আর্থিক সাহায্যও পাঠিয়েছিলেন। পিতৃদেবের মৃত্যুর পর স্মৃতি বিজড়িত বাঁশবেড়িয়াতে হরদেব আর থাকেননি, চলে এসেছিলেন কলকাতায়। শাঁখারীটোলা বউবাজারে ভাড়া বাড়িতে থাকার পর হাওড়ার সাঁতরাগাছিতে একটি ছোট বাড়ি কিনেছিলেন। হরদেব 3 বার বিবাহ করেছেন। প্রথম স্ত্রীর 2 কন্যা, দ্বিতীয় জন নিঃসন্তান। তৃতীয় জনের সঙ্গে তিনি জীবন অতিবাহিত করেছিলেন। তৃতীয় পক্ষের 8 কন্যা, 3 পুত্র। 2 কন্যা নৃপময়ী ও প্রফুল্লময়ীর বিবাহ হয়েছিল ঠাকুর বাড়িতে। নৃপময়ীর সঙ্গে বিবাহ হয় মহর্ষি পুত্র হেমেন্দ্রনাথের, প্রফুল্লময়ীর সঙ্গে বীরেন্দ্রনাথের। নৃপময়ীর বিবাহ সূত্রে প্রফুল্লময়ী মাঝে মধ্যেই মায়ের সঙ্গে জোড়াসাঁকোয় যেতেন। স্বর্ণকুমারী শরৎকুমারীদের মনে ধরেছিল তাকে, বধূ হিসেবে বাড়িতে আনতে তৎপর হয়েছিলেন। প্রফুল্লময়ী জোড়াসাঁকোয় এলে তাকে নিজের হাতে সাজাতেন তারা। বীরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। বীরেন্দ্রনাথ হয়তোবা তখন বাড়ির বারান্দায়, প্রফুল্লময়ী কিছুতেই যেতে রাজি হতেন না। তেমনই একটি দিনের কথা বলতে গিয়ে তিনি লিখেছেন, আমি পাড়া গাঁয়ের মেয়ে, তখন লজ্জাই বেশি ছিল, কাজেই আমি কিছুতেই বাহিরে তার সামনে যাইতে রাজি হইলাম না, বাড়ির ভিতরে চলিয়ে আসিলাম। প্রফুল্লময়ী প্রকাশ্যে আসতে যতই দ্বিধা করুন না কেন, অচিরেই বীরেন্দ্রনাথের সঙ্গে তার বিবাহ আয়োজন হয়েছে। তখন তিনি সবে 12.5 পড়েছেন। বীরেন্দ্রনাথের বয়সের সঙ্গে তার ব্যবধান অনেকখানি। বিবাহকালে বীরেন্দ্রনাথের বয়স ছিল 31। প্রফুল্লময়ীরা খুব অবস্থাপন্ন ছিলেন না, সাধ থাকলেও সাধ্য ছিল না। ঠাকুর বাড়ির তরফে সবসময়ই নানাভাবে সাহায্য করা হয়েছে। বিয়ের পরের দিন 1 বাক্স গয়না নিয়ে হাজির হয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। সেসব গয়না পরিয়ে বধূমাতাকে গৃহে আনা হয়েছিল। ঠিক পালকি নয়, পালকির মতো দেখতে আনা হয়েছিল তানজামে চাপিয়ে। বাড়িতে পৌঁছানো মাত্র শাশুড়ি মাতা সারদা সুন্দরী পান সন্দেশ খাইয়ে বধূমাতাকে বরণ করে নিয়েছিলেন। 8 দিন পর বাপের বাড়িতে যাওয়ার সময় সারদা সুন্দরী নিজের হাতে নববধূকে সাজিয়ে দিয়েছিলেন। তার একটি চুনিমুক্ত নথ ছিল, প্রচন্ড ভারী। সেটি পরাতে গিয়ে বিপত্তি ঘটে। পড়তে খুব কষ্ট হয়, ব্যথা লাগে। চোখ দিয়ে প্রফুল্লময়ীর জল পড়তে থাকে। বাবা মাকে ছেড়ে এক নতুন পরিবারে, নতুন পরিবেশে এসে প্রথম খুব কষ্ট হলেও শ্বশুর বাড়ির সকলের আন্তরিক ব্যবহারে সে কষ্ট ভুলে গিয়েছিলেন। তার লেখায় আছে সেই আনন্দময় পরিবেশের বর্ণনা। তিনি জানিয়েছেন, বিবাহের পর শ্বশুর বাড়িতে আসিয়া ননদ, জা ও আত্মীয় স্বজনদের নিকট হইতে এত আদর যত্ন পায় যে
তাহাতেই অনেকটা বাপ মায়ের শোকটা ভুলিতে পারিয়াছিলাম। দৈনন্দিন জীবনে ঠাকুরবাড়ি বড় আনন্দময় ছিল। মালিনীরা ফুলের মালা গেঁথে দিত, সেই মালা বাড়ির মেয়ে বউরা খোপায় জড়াতো। বড় ননদ চুল বেঁধে দিতেন, খোপায় মালা জড়িয়ে দিতেন। বড় যা নিত্য নতুন শাড়ি কিনে প্রফুল্লময়ীকে পরতে দিতেন, সাজাতেন। বধূমাতার সঙ্গীতে অনুরাগ ছিল। জ্যোতিরিন্দ্রনাথ গান শেখারও ব্যবস্থা করে দিয়েছিলেন। বিয়ের 7 মাসের মাথায় প্রফুল্লময়ীর পিতৃদেব প্রয়াত হন। গৃহে আনন্দময় পরিবেশ থাকায় পিতৃবিয়োগের দুঃখ মনে জাঁকিয়ে বসেনি। বছর চারেক এইভাবে হাসিতে খুশিতে তার কেটেছিল। তারপরে সব আনন্দ কোথায় হারিয়ে যায়। দুঃখের পর দুঃখ, বেদনার পর বেদনা। এত দুঃখ বেদনা ঠাকুরবাড়ির কোনো বধূমাতাকে সহ্য করতে হয়নি। দুঃখ জর্জরিত সেই জীবনে তিনি কখনো ভেঙে পড়েননি। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করেছেন। হঠাৎই স্বামীর মস্তিষ্ক বিকৃতি ঘটে, ক্রমেই পরিস্থিতির অবনতি ঘটে। চেনা বীরেন্দ্রনাথকে অচেনা মনে হয়। যিনি সংসারের আয় ব্যয়ের তহবিল সামলাতেন, তিনি পরিবার জীবন সম্পর্কে একেবারেই নিরাসক্ত হয়ে পড়েন। স্নান করা বন্ধ করে দেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন। সারাক্ষণই সন্দেহ বাতে খিটির মিটির। শান্তিনিকেতন গেলে বীরেন্দ্রনাথ ভালো থাকবেন এই ভেবে তাকে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েও অপরিবর্তিত। চায়ের চামচের 1 চামচ ভাত খান, ভাতের সঙ্গে বড় জোর একটা পটল সেদ্ধ। এইভাবে দিন 3 কাটে। পুনরায় কলকাতায় ফিরে আসা। দিনে দিনে চিন্তা দুশ্চিন্তা বাড়তে থাকে। শেষে তাকে পাগলাগারদে রাখা হয় চিকিৎসার জন্য। পাগলাগারদ থেকে ফেরার পরে পুত্র বলেন্দ্রনাথের জন্ম। তার জন্মকাল থেকেই মা প্রফুল্লময়ীর উৎকণ্ঠা। ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতক কাঁদেনি, নিস্তেজ অবস্থায় পড়েছিল। শেষে উপযুক্ত চিকিৎসায় নবজাতক খানিক সুস্থ হয়। মহর্ষি পত্নী সারদা সুন্দরী নবজাতকের কল্যাণ কামনায় পরমায়ু বৃদ্ধিকল্পে বাড়ির সমস্ত দাস দাসীদের তেল ভরা কাঁসার বাটি দান করেছিলেন। বলেন্দ্রনাথ সকলের আদরের বলু ছেলেবেলা থেকেই অশক্ত দুর্বল স্বাস্থ্যের অধিকারী। শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে বালক বয়স থেকেই স্বপ্ন দেখতে ভালোবাসতেন। মা প্রফুল্লময়ীর লেখায় আছে, বাপের ওইরকম অবস্থা হওয়াতে তার মনে তখন হইতেই একটা বড় হইবার প্রবল আকাঙ্ক্ষা হইয়াছিল। যখন 8-9 বছরে, সেই সময় আমাকে প্রায় বলিত যে সে লেখাপড়া শিখিয়ে ইঞ্জিনিয়ার হইবে। লেখাপড়া তাহার নিকট একটা প্রিয় বস্তু ছিল। কোনো দিন তাহাতে অবহেলা করে নাই। কৈশোরে মনের কোণে জেগে ওঠে সাহিত্য স্পৃহা। বলেন্দ্রনাথ মন দিয়েছিলেন প্রবন্ধ রচনায়, কবিতা রচনায়। রবীন্দ্রনাথ ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথকে অত্যন্ত স্নেহ করতেন। কবিপত্নী মৃণালিনী তাকে খুবই ভালোবাসতেন। যথাসময়ে বলেন্দ্রনাথের বিবাহ। সাহানা এলো বধূ হিসেবে। প্রফুল্লময়ীর মনে হয়েছে কন্যা হয় নাই, সে আমার কন্যা। প্রফুল্লময়ী লিখেছেন, এত কষ্ট ভোগের পর মনে বড় আহ্লাদ হইল। ভাবিলাম এইবার ঈশ্বর আমাকে একটু বুঝি সুখের মুখ দেখাইলেন। কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। বলেন্দ্রনাথের অশক্ত শরীর বাড়াবাড়ি রকমের বিগড়ে যায়। অত্যাচারও করেছেন অনেক। সময় মতো স্নানাহার করতেন না। কখনো দুপুর 3টে, কখনো বা 5টায় খেতে বসতেন। ঠাকুর কোম্পানির হিসেবপত্র নিয়ে প্রায়শই ব্যস্ত থাকতেন। অচিরেই শরীর প্রতিশোধ নিল। আক্রান্ত হলেন যক্ষ্মায়। চেষ্টার ত্রুটি হয়নি। রকমারি চিকিৎসা, সাহেব ডাক্তারও দেখানো হয়েছিল। দিনে দিনে বলেন্দ্রনাথের অবস্থা আরো খারাপ হয়। অসহ্য যন্ত্রণা, সে যন্ত্রণা চোখে দেখা যায় না। তাই প্রফুল্লময়ী দেবী বলেন্দ্রনাথের পাশের ঘরে থাকতেন। সেদিন রবীন্দ্রনাথ এসেছিলেন প্রিয় ভ্রাতুষ্পুত্রের খোঁজ খবর নিতে।
রবীন্দ্রনাথের কথায় বলেন্দ্রনাথের ঘরে গিয়েছিলেন মা প্রফুল্লময়ী। চোখের সামনে বলেন্দ্রনাথের মৃত্যু দেখতে হয় তাকে। সে ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রফুল্লময়ী লিখেছেন, রবির কথা শুনিয়া যখন তার কাছে গিয়ে তার পাশে বসিলাম, তখন তার সব শেষ হইয়া আসিয়াছে। মনে হইল আমাকে দেখিয়া চিনিতে পারিল। তাহার পর একবার বমি করিয়া সব শেষ হইয়া গেল। তখন ভোর হইয়াছে। সূর্যদেব ধীরে ধীরে তার কিরণ ছটায় পৃথিবীকে সজীব করিয়া তুলিতেছিলেন। ঠিক সেই সময় তাহার জীবনদীপ নিভিয়া গেল। 29 বছর বয়সের একমাত্র পুত্রের মৃত্যু। সে মৃত্যুর দৃশ্য মাকে প্রত্যক্ষ করতে হয়। এর থেকে নিদারুণ অভিজ্ঞতা আর কি হতে পারে? বীরেন্দ্রনাথ উন্মাদ অবস্থাতেই আরো 15-16 বছর বেঁচেছিলেন। মাঝে মাঝে প্রিয় বলুকে খুঁজতেন। কোথায় বলু, কোথায় বলু? বুকের ভেতর দুঃখ জমে পাথর হয়ে গিয়েছিল। সহিষ্ণুতার প্রতিমূর্তি প্রফুল্লময়ী। বিষয় সম্পত্তি থেকেও বঞ্চিত হয়েছিলেন। জোড়াসাঁকো ছেড়ে একসময় ভাড়া বাড়িতেও থাকতে হয়েছে তাকে। প্রফুল্লময়ী দেবীর দুঃখ দুর্গতির শেষ ছিল না। বেদনাময় তার জীবন, বিষাদ প্রতিমা তিনি। এমন দুঃখ যন্ত্রণা ঠাকুরবাড়ির আর কোন বধূমা তাকে সইতে হয়েছে? শুনলাম প্রফুল্লময়ী দেবীর কথা। বড় করুণ এই কাহিনী। অবনীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি কাহিনী আপনাদের শুনিয়েছি। আগামী সপ্তাহে শোনাবো অবনীন্দ্রনাথের পুরাতন ভৃত্যের কাহিনী। ভালো থাকবেন।